পুতুল ফ্লোর ম্যাট, নিরাপদে পা ফেলুন। আপনারা দেখছেন টকশো গণতন্ত্র ও তারপর। ধন্যবাদ শুধু দর্শক শ্রোতার সাথে থাকার জন্য। ফিরছি অনুষ্ঠানে। ইতিমধ্যে আমাদের সাথে আরেকজন অতিথি যোগ দিয়েছেন, ডক্টর হাসান মনসুর, অর্থনীতিবিদ এবং এক্সিকিউটিভ ডিরেক্টর, পলিসি রিসার্চ ইনস্টিটিউট। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আর আমরা শুনছিলাম ডক্টর আহমদ আল কবিরের কথা। আবার শুনি, আমরা বিরতিতে গিয়েছি, আপনার কথা সমাপ্ত। আপনারা যেটা বলছিলেন, আপনি যে প্রশ্নটা করেছিলেন যে বাজেটের ঘাটতির বিষয়ে। হ্যাঁ, ঘাটতি বাংলাদেশের যে বাজেটটা উপস্থাপিত হয়েছে সেটার মধ্যে ঘাটতি 5%-এর ভিতরে, জিডিপির 5%-এর ভিতরেই আছে। এই যে 52,000 কোটি টাকার যে বাজেটের সাইজ বাড়ছে, আমাদের ঘাটতির পরিমাণও প্রপোর্শনেটলি স্ট্যান্ডার্ড একটা প্র্যাকটিসে বলা হয়, যেটা হচ্ছে যে 5%-এর ভিতরে যদি থাকে ইটস কোয়াইট রিজনেবল। এবং বাংলাদেশের যদি আপনি এর আগের বাজেটগুলোর দিকে তাকান, আপনি হয়তো যে এই 4-5 বছর আগের গণতান্ত্রিক সরকারের সময় যে বাজেটগুলো দেখবেন, এইগুলোতে সবগুলোতেই 5%-এর উপরে ঘাটতি ছিল। কারণ বাজেটের সাইজ কম ছিল, তখন অটোমেটিক ভাবে ঘাটতি যদি কমও হয়, পরিমাণে কম হয়, কিন্তু প্রপোর্শনেটলি ওই যে জিডিপির টোটাল সাইজের, জিডিপিরও সাইজ কম ছিল, সেই হিসাবে যে প্রপোর্শনেটলি এটা অনেক বেশি ছিল। এটাকে আমাদের বাজেটকেও যদি যারা বলতেছেন যে এটা একটা বড় বাজেট, এটা সম্পর্কে আমি একটা কমেন্ট করতে চাই। এটা এখন 18% অফ দ্য জিডিপি, 18%। কিন্তু আপনি যদি পার্শ্ববর্তী দেশ ভারত বা অন্যান্য পাকিস্তান, এমনকি পাকিস্তান বা অন্যান্য দেশগুলো, শ্রীলঙ্কা, এদের দেখেন সবগুলোতেই 30%-এর উপরে বাজেটের সাইজ হচ্ছে, 30%-এর উপরে। অতএব আমাদের যেটা হচ্ছে বাজেটটাও কিন্তু সব জায়গায় বেশি। আমি যেটা বললাম, ভারতে 6.5%, শ্রীলঙ্কা 6% ঘাটতি, কিন্তু মাচ মোর কনজারভেটিভ ওয়েতে যেটা আমাদের দেশে প্র্যাকটিস করা হচ্ছে, এবং আমাদের ইকোনমির যে একটা সলিড ফাউন্ডেশন দেওয়ার জন্য, রিস্ক ম্যানেজমেন্টের জন্য, এইগুলাকে 5%-এর মধ্যে রাখার জন্য অনেকে এটাকে অ্যাডভোকেট করেন আর কি। আরেকটা জিনিস আমাদের মধ্যে যেটা বুঝতে হবে, যেটা হচ্ছে যে বাংলাদেশের বাজেটের যে জন্মলগ্ন থেকে যে যত 40 বছরে আমরা বাজেটের সাইজ কতটুকু, এই 3 বছর আগে বাজেটের সাইজ ছিল খুবই ছোট। এই গত 3 বছরে একটা মাল্টিপ্লায়ার এফেক্ট আসছে বাজেটের মধ্যে। প্রত্যেক বছরই একটা বড় ধরনের জাম্প হচ্ছে বাজেটের। এতে করে আমরা এই পর্যায়ে বাজেটের সাইজে আসছি। এই যে সাইজে আসার পরে আমরা বড় বড় ফিগারগুলো দেখতেছি, এবং উই হ্যাভ স্টার্টেড কম্পেয়ারিং আমাদের ছোট এরিনার থেকে। আমরা যখন আমাদের একজন দর্শক অনুষ্ঠানে অংশ নিতে চাইছেন, একটু আমরা তার কথা শুনি। হ্যালো। হ্যালো। হ্যাঁ, জি বলুন প্লিজ। হ্যালো। হ্যাঁ বলুন, শুনছি আমরা। আমি শ্যামলী থেকে কামনা সরকার বলছি। আজকে বাস্তবসম্মত এই আলোচনার জন্য মহলা টেলিভিশনকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ। ছোট্ট প্রশ্ন, প্রতি বছর নতুন বাজেট নিয়ে মেতে উঠি, কিন্তু পুরাতন বছরের আয় ব্যয়ের পথে তুলনা বা অংশগ্রহণমূলক জবাবদিহিতা ব্যাপকতা নেই কেন? দ্বিতীয় প্রশ্ন আমার, বাংলাদেশে অর্থনীতি এগিয়ে যাচ্ছে, সুসংহত গণতন্ত্রের জন্য সুসংহত অর্থনীতি প্রয়োজন। বাংলাদেশের তৃণমূল অনেক ক্ষুদ্র নারী উদ্যোক্তা এগিয়ে আসছে, তাদের উন্নয়ন ও বিকাশে এই বাজেটে বরাদ্দ কতটা রয়েছে? ধন্যবাদ। আমি প্রথম কথাটা শেষ করে ফেলি, যেটা আমি বলতেছিলাম, যেটা হচ্ছে যে আমাদের যে এই যে বাজেট নিয়ে যে আমরা কথাবার্তা বলতেছি, বা এই যে আমরা যে কাজ যেটা আলোচনা করতেছি, এই সবগুলোতেই কিন্তু আমাদের যে ওই যে আগের চিন্তাগুলোকে কম্পেয়ার করতেছি, যে আগে আজ থেকে 5 বছর আগে কি অবস্থায় ছিল এবং ওইটার সাথে কম। কিন্তু আমাদেরকে বুঝতে হবে, আমাদের আমাদের যে পার ক্যাপিটা ইনকাম 2006 সালে ছিল মাত্র $487, আর এই বছরে হচ্ছে $848। আমাদের গ্রোথ ট্রেন্ড ছিল 5-7 বছর আগে 5%-এর নিচে, মানে গ্রোথ যেটা জিডিপির। এই জায়গায় আমাদের হচ্ছে এই বছর, এই যে গত 3 বছর থেকে আমরা 6%-এর উপরে যাচ্ছি। আমাদের চিন্তা চেতনা, আমাদের সার্বিক বিবেচনার মধ্যে, অর্থনৈতিক ব্যবস্থাপনার মধ্যে এই চিন্তাগুলোকে আনতে হবে। আপনি বোধহয় যদি প্রশ্নের উত্তরটা যদি এটা আপনার কথা শুনছিলাম। ডক্টর হাসান মনসুর, একজন দর্শক শ্যামলী থেকে খুব সুন্দর
বলছি যে গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। সুসংহত রাজনীতির জন্য সুসংহত অর্থনীতি অনেকটাই গুরুত্বপূর্ণ এ সম্পর্কে। আর প্রতি বছরই আর্থিক বছর এলেই একটি বাজেট আসে, কিন্তু আগের বছরে বাজেটের হিসেব নিকেশ বা কতখানি বাস্তবায়ন হলো না হলে জবাবদিহিতা সম্পর্কে কোনো আলোচনা কোনো পর্যায়ে হয় না। আপনি দর্শকের প্রশ্নের উত্তরে যদি শুরু করেন আলোচনা। আমি দ্বিতীয়টা দিয়ে একটু প্রথমে শুরু করি। এটা হচ্ছে যে একেবারে যে হয় না পর্যালোচনা, সেটা ঠিক নয়। কারণ বছরের শুরুতেই যখন অর্থমন্ত্রী বিভিন্ন মহলের সাথে যোগাযোগ করেন বাজেট কি হতে পারে, তার কিন্তু স্টার্টিং পয়েন্টটাই হচ্ছে এই বাজেটে কি ভুল ভ্রান্তি হয়েছিল। যেমন এই বাজেটে আমরা আলোচনা করেছি পর্যালোচনা, সেটা দেখা গেছে যে এখানে ভর্তুকির পরিমাণ খুবই অতিরিক্ত হয়ে গিয়েছিল, যেটা সরকারের জন্য একটা বড় রকমের চাপের সৃষ্টি করে এবং একটা ভারসাম্যহীনতা আনার মধ্যে ছিল, যেটা এখন সুসংহত করার চেষ্টা করা হয়েছে। তারপরে যেটা প্রশ্ন আসতে পারে যে ওই একই কারণেই আমাদের ব্যাংকিং সিস্টেম থেকে সরকারের বরোয়িং এর পরিমাণটা অনেক বেশি বেড়ে গিয়েছিল, যার ফলে আমরা যেটাকে বলি ক্রাউডিং আউট, সেটাও সৃষ্টি হয়েছে। হ্যাঁ, এই পর্যালোচনাটা হয়েছে এবং এটার থেকে শিক্ষাও কিছু নেওয়া হয়েছে, যেটার কারণে মূল্যবৃদ্ধি এটা সেটা করে এবং এই বছরের বাজেটে ভর্তুকির পরিমাণটাকে সংহত করার জন্য একটা প্রচেষ্টা আছে বলে আমি মনে করি। তবে দেখা যাবে যে কি তারা শিক্ষা সত্যি সত্যি বাস্তবে হয় কিনা। দ্বিতীয় যে প্রশ্নটা সেটা হচ্ছে রাজনৈতিক প্রেক্ষাপট। কারণ বাজেট আফটার অল একটা রাজনৈতিক দলিল এবং এটাও ঠিক অনেক সময় অনেকে বলেন যে এটা গণমুখী বাজেট, তার মানে হচ্ছে এটা পপুলিস্ট বাজেট, এটাতে খরচ করলে পরেই পপুলারিটি আসবে। কিন্তু সত্যিকার অর্থে কিন্তু খরচ করলে যে পপুলারিটি জনকল্যাণ সাধিত হতে হবে, আসলে সেটা হতে হবে এবং সেটা একটা সংহতপূর্ণ অর্থনৈতিক কনটেক্সটে হতে হবে। আমি যে অর্থনৈতিক ভারসাম্য নষ্ট করে বেশি খরচ করে ফেলি, তাহলে কিন্তু সেটা পলিটিক্যালি সেটা অ্যাকসেপ্টেবল হবে না জনগণের কাছে। কারণ জনগণ চায় মূল্যস্ফীতি কমে আসুক, জনগণ চায় অর্থনৈতিক স্থিতিশীলতা থাকুক, জনগণ চায় তাদের নিজেদের অর্থনৈতিক প্রবৃদ্ধি রিয়েল টার্মসে। সেগুলো যদি না পায় তারা, সেটা কিন্তু রাজনৈতিকভাবে ভালো কোনো সিদ্ধান্ত হবে না যে কোনো সরকারের জন্য। তো সেগুলো নিশ্চয়ই বাজেট প্রণয়নের সময় মনে রাখা হয়। আর আপনি কি মনে করেন এমনটি যে বাজেট বা অর্থনীতি নিয়ে রাজনীতি হয়, যেমন প্রতি সেশনেই আমরা আর্থিক বছরের কথা বলতে চাইছি আমি, যে বাজেট ঘোষণার সঙ্গে সঙ্গেই বিভিন্ন ব্যানার নিয়ে নেমে যায় 1 ঘন্টার ভেতরেই, কখনই বা ব্যানারের অর্ডার দেওয়া হলো, কখন ব্যানার তৈরি হলো এবং অধিকাংশ ক্ষেত্রে তাৎক্ষণিকভাবে নেতিবাচক প্রতিক্রিয়া। হয়তো তারা পুরো বাজেট সেশন শুনেছেন কিনা বা জেনেছেন কিনা, খুব অল্প 30 মিনিট বা 60 মিনিট 1 ঘন্টার ভেতরেই মাঠে নেমে যান। এটা আমাদের এক ধরনের, আমি বলবো যে আবার এর বিপরীতটি যে সরকারই বা যখন যে সরকার অধিষ্ঠিত থাকে তারাও অর্থনীতি বা বাজেট নিয়ে রাজনীতি করে, দুটোই জানতে চাইছি আপনার কাছে। এটা আমি বলবো যে আমাদের দেশের জন্য একটা পরিস্থিতি যেটা হয়ে আসছে, জি এটা হওয়া উচিত না, হয়ে গেছে আমাদের বলা। এটা হওয়া উচিত না। কারণ বাজেট হচ্ছে একটা জিনিস যেটা আমাদের পার্লামেন্টে এটা বিতর্কের মাধ্যমে, এটাকে আলোচনার মাধ্যমে, তারপরে আবার বলতে চাইছেন একটু শুনে। হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম, বলুন। হ্যালো, হ্যাঁ বলুন। বলছিলাম দর্শক থেকে। জি বলুন, ধন্যবাদ। জি, আপনাদের বাজেটের পরে আমি আমার একটা নিজস্ব অপিনিয়ন দেবো, কাইন্ডলি একটু শুনবেন। বাজেটের পরে আমার মতামত হলো যে বর্তমান বাংলাদেশের বাস্তবতায় 16 কোটি মানুষের দেশে যে বাজেট দেওয়া হয়েছে, অনেকেই বলছে বাজেট খুব বেশি বড়। আমি মনে করি বাজেট এই এত কোটি মানুষের তুলনায় কিন্তু বাজেট কিন্তু খুব বড় না। জি, তারপরে যে বাজেটটা দেওয়া হয়েছে এতে পরিপূর্ণ বাস্তবায়নের প্রয়োজন আছে। বিশেষ করে বাংলাদেশের গ্রামীণ যে অবকাঠামো, যে খাত, বিশেষ করে রাস্তাঘাট মেরামত, এটা সরকারের উচিত হবে যে এটার ব্যাপারে বিশেষ টিম গঠন করে এই টাকা যেন কোনো ব্যাহত না হয়, এটা যথাযথ খাতে খরচ দিয়ে এটা বাস্তবায়ন হয়। এবং বাংলাদেশের এই বাজেট বাস্তবায়নের পর সরকারের অনেক কিছু নির্ভর করবে। ধন্যবাদ। আগামী নির্বাচন থেকে শুরু করে অনেক এজেন্ডা আছে, সরকারের যে ওয়াদা আছে জনগণের কাছে, এটা বাস্তবায়ন করতে গেলে সরকারের বিশেষ টিম গঠন করে যাতে বাজেটের কোনো টাকা, একটি টাকাও যেন দুর্নীতিতে না দেয়। এবং এটা সরকার যদি এই বাজেট বাস্তবায়ন করে, আমি মনে করি যে বাংলাদেশের অর্থনীতির টোটাল চিত্র পাল্টে যাবে সারা বাংলাদেশ। জি ধন্যবাদ। আমরা আশা করছি সরকারের কোনো না কোনো মহল থেকে বা পর্যায় থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন বা শুনছেন, তারা ব্যবস্থা নেবেন। আমরা শুনছিলাম ডক্টর আহসান মনসুরের বক্তব্য। আমাদের পূর্ববর্তী বক্তা